দর্শক, বার্তা কক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সিনিয়র রিপোর্টার হিরণ খান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলতে চাই গত বছরের দিনটিকে নিয়ে। হিরণের সাথে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার আলাপগুলো আমি এখন করব। হিরণ, সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং হওয়ার কথা ছিল। আমরা সকাল থেকে যখন স্টুডিওতে নিউজ পড়ছি তখন থেকে শুনছি ব্রিফিংটা হবে, কিন্তু ঠিক কখন হবে সেই জিনিসটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু আপনি ছিলেন সেনাবাহিনীর সেই ব্রিফিং এর জন্য অপেক্ষা করছিলেন। আপনি ঘটনাস্থল থেকে আমাদের সাথে বারবারই যোগাযোগের চেষ্টা করেছেন। আপনার অভিজ্ঞতা জানতে চাই, কি হয়েছিল সেখানে? সেদিনের আসলে সেই অভিজ্ঞতা হচ্ছে, আমরা সকালে আসলাম 11টা-12টার দিকে আমাদের কাছে মুঠোফোনে SMS আসে যে দুপুর 2টার দিকে সেনাপ্রধান কথা বলবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য দিবেন। তারপরে কিন্তু আমরা দ্রুতই ক্যান্টনমেন্টের ভিতরে যাই, আমি যাই আমার টিম নিয়ে, এবং যাওয়ার পরে আমরা প্রথমে সেনাপ্রধানের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনেই আমরা অপেক্ষা করি। একদম বলা হয় যেটা হেলমেট বলা হয় যে জায়গাটিকে, ওইখানেই আমরা অপেক্ষা করছিলাম। হঠাৎ করে দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসা শুরু করলো। হ্যাঁ, এবং প্রথমে জামাতের আমির তিনি আসলেন, তারপরে হচ্ছে অন্যান্য রাজনৈতিক। কটার দিকে এটা হয়েছিল? একটার কিছু আগে কিছু আগে একটার একটার কিছু আগে পরে এরকম সব আসা শুরু করলো, একে 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 আসা শুরু করলো। ঠিক হেলমেটটার উল্টা পাশে যেই ওয়েটিং রুমটা রয়েছে, সেই ওয়েটিং রুমে সবাই এসে বসছে, কথা বলছে, আমরা দূর থেকে দেখছি। আমরা সাংবাদিকরা আলোচনা করছিলাম যে আসলে কি হতে যাচ্ছে, এবং আমাদের আমাদের বিভিন্ন, যেহেতু গণমাধ্যম, আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন ইন্টেল নেওয়ার জন্য, তথ্য নেওয়ার জন্য, এবং সেই তথ্যটা যাতে খুব দ্রুত আমরা পৌঁছে দিতে পারি সাধারণ মানুষের আপনার মনে কাছে। প্রশ্ন এসেছে যে কেন ব্রিফিংটা হওয়ার কথা দুপুর 1টার দিকে বা আশেপাশের সময়, কেন এটা পেছাচ্ছে, কি হতে পারে? এই প্রশ্নটা তো ছিল, এই প্রশ্নটা ধরেই কিন্তু আমরা আসলে ইনভেস্টিগেশন শুরু করি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, আমাদের যে সোর্সগুলো রয়েছে সেই সোর্সগুলোর সাথে আমরা কথা বলার চেষ্টা করি যে কি হচ্ছে, কি হবে। যেমন সাধারণত ব্রিফিং হওয়ার আগে কিন্তু আমরা এ নিয়ে আলোচনা করি সাংবাদিকরা যারা থাকে এখানে, এবং কি হতে যাচ্ছে, কারণ অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশি ইতিহাসে। তো আমরা যখন এই আলোচনা শুরু করতে, হঠাৎ করে আমাদের কাছে মেসেজ আসতে শুরু করে যে সাবেক প্রধানমন্ত্রী তিনি বিমানে করে ভারতে পালিয়ে যাচ্ছেন, এমন তথ্য আমাদের কাছে আসতে শুরু করে। কিন্তু আসলে অথেন্টিক জায়গা থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো পাচ্ছিলাম না, যেহেতু এত বড় ঘটনা, সেটা আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া আমরা প্রচার করব সেটা নিয়েও একটা ধোঁয়াশা ছিল। এবং আমরা সাংবাদিকদের সাথে কথা বলছি, আমি যেমন আমার অফিসের সাথে বারবারই কথা বলছিলাম যে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। অফিস বলছিল যে আমরাও ইন্টেল পাচ্ছি, কিন্তু আসলে অথেন্টিসিটির জায়গা, যে কোনো বক্তব্য ছাড়া, কোনো ছাড়া আসলে আমরা এটা প্রচার করব কিনা, সেই জিনিসটা নিয়ে একটু ধোঁয়াশা ছিল। এবং আমরা পরে দেখলাম যে সেনাবাহিনীর মধ্যেই একটা, ভিতরে বসে দেখছিলাম যে তারা খুব ব্যস্ত। আমি এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু ওখানে অবস্থান করছিলেন, সেনাবাহিনীর ভিতরে অস্থিরতা কেমন দেখছিলেন, যে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করার কথা যদি এত বড় ঘটনা ঘটতে যেয়ে থাকে? আমি ছোট্ট একটা মেসেজ আপনাকে দিই, ওই দিনের একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ। যখন আমরা হেলমেটের সামনে ছিলাম, যখন দেরি হচ্ছিল, তখন আমাদেরকে বলা হলো পাশের ভবনে যে আপনারা বসেন, ব্রিফিং হবে। ঠিক যখন পাশের ভবনে যাচ্ছিলাম আমরা, তখন দেখলাম বাইরে থেকে টহল টিম ভিতরে প্রবেশ করছে। আচ্ছা, তখন একজনকে আমি জিজ্ঞেস করলাম, একজন অফিসার লেভেলে, তাকে জিজ্ঞেস করলাম কি ভাই চলে আসলেন, তো উনি এটা হাসি দিল। হ্যাঁ, তো আর কিচ্ছু তিনি কিন্তু বলেননি। এবং আমরা এটা আলোচনা করছিলাম, এত বড় একটা টহল টিম ব্যাক করলো ক্যান্টনমেন্টে। আলোচনা ছিল, সেনাবাহিনীর কর্মকর্তারা দেখছিলাম ব্রিফিং নিয়ে, যারা গেস্ট আসছেন তাদের নিয়ে ব্যস্ত, কি আলোচনা হচ্ছে। এবং কিছুক্ষণ পর, একটার পরবর্তী সময় প্রায় 2টার দিকে দেখলাম যেই দলের নেতাকর্মীরা যারা গিয়েছেন তারা সেনাপ্রধানের রুমে হেলমেটে প্রবেশ করলেন এবং তাদের সাথে আলোচনা হলো। কারা ছিলেন, মানে আপনার মনে পড়ে এমন? হ্যাঁ, এখানে জামাতের আমির ছিলেন, আরো যারা সাকি ছিলেন, এছাড়া বিএনপির নেতাকর্মীরা ছিলেন, ঊর্ধ্বতন নেতাকর্মী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। সবাই যারা স্বনামধন্য এবং রাজনীতিবিদ তারা এখানে ছিলেন, এবং রাজনীতিবিদ ছাড়াও কলামিস্ট ছিলেন, লেখক ছিলেন, তারাও এখানে ছিলেন। এবং এই জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, একদম সামনে থেকে যারা সম্পৃক্ত তারা ছিলেন। এবং ছাত্র জনতার পক্ষ থেকে আসিফ সাহেব তিনি আসলে কথা বলছিলেন, আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে ছাত্রদের সাথে তিনি ফোনে যোগাযোগ করছিলেন, এবং ছাত্ররা কোথায় আছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে সাথে যোগাযোগ করা হচ্ছিল। এবং তাদের সাথে আলোচনা করেই তিনি আসলে পরবর্তীতে সংবাদ সম্মেলন দুপুর 3টায় আসলে তিনি সংবাদ সম্মেলন করেন। তিনি প্রথমে এসেই যেই
তথ্যটি দেন সেটি আসলে সবাই জানেন। এর আগেই কিন্তু আসলে সবাই জেনে যায় যে ততক্ষণে সবাই জেনে যায় আসলে কি হচ্ছে। দর্শক আমরা অপেক্ষা করি, আমরা সাংবাদিক হিসেবে আমরা অপেক্ষা করছিলাম, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী চলে গেছেন, এই পরিস্থিতিতে সেনা প্রধান দায়িত্ব নিয়ে কতটুকু সবাইকে শান্ত করতে পারেন কিংবা কতটুকু তিনি দায়িত্ব নিতে পারেন, কতটুকু তার কথায় আশ্বস্ত হবেন, দায়িত্বের জায়গা থেকে তিনি কতটুকু অবস্থান নিতে পারেন এবং মানুষকে শান্ত করতে পারেন সেই বিষয়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং কি কি নির্দেশনা আসছে সামনে, কিভাবে বাংলাদেশ চলবে, সেই পুরো বিষয়টা কিন্তু তার বক্তব্যের মধ্যে আমরা আশা করেছিলাম। এবং তিনি বলেছিলেন, প্রথমে এসে বলেছিলেন আমি দায়িত্ব নিলাম, যা হয়েছে সেই তার বিচার হবে, যে যত হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের বিচার হবে। এবং আপনারা শান্ত থাকেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক ব্যক্তিদের সাথে তিনি কথা বলেছেন, বৈঠক করেছেন, তারা অন্তর্বর্তীকালীন সরকার। এই স্মৃতিচারণে আমরা আসলে হারিয়ে যাই আমাদের 2024-এর 36শে জুলাই আসলে শেষ হবার নয়। হিরণ খানকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।